সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি স্টার্ট করছি। আমার আজকের ভিডিও মূলত সেই সব মানুষদের উদ্দেশ্যে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে যারা WBSSC SLST 2 পরীক্ষায় ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন। আমি ইতিমধ্যেই পলিটিক্যাল সায়েন্স ইন্টারভিউতে আমার অভিজ্ঞতা আপনাদের সকলের সামনে শেয়ার করেছি। আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন যে ইতিহাস বিষয়ে যেভাবে ইন্টারভিউ হচ্ছে, যদি আমি সেই বিষয়ে কোনো কথা বলতে পারি বা কারোর অভিজ্ঞতা আপনাদের জানাতে পারি, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। সেই জন্য আমি আজকের ভিডিওটা করছি, কারণ আমার 9 তারিখে যেদিনকে ইন্টারভিউ ছিল সেই দিনই আমার পাশের টেবিলে হিস্ট্রির ইন্টিমেশন লেটার জমা নেওয়া এবং ইন্টারভিউয়ের ভেরিফিকেশান চলছিল। সেখানে আমার দু একজন বন্ধুস্থানীয় যারা উপস্থিত ছিলেন, সেটা হচ্ছে ইস্টার্ন জোন বর্ধমান। তাছাড়াও অন্যান্য কিছু জোনেও আমি আমার পরিচিত বন্ধুস্থানীয় মানুষদের কাছ থেকে যে এক্সপিরিয়েন্সের খবর পেয়েছি, তাদের কাছ থেকে যে খবরাখবর আমি জোগাড় করতে পেরেছি, তার ভিত্তিতেই আমি আপনাদেরকে তাদের অভিজ্ঞতার কিছু কথা শেয়ার করতে চাইছি। ইস্টার্ন জোনের ক্ষেত্রে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে, ইস্টার্ন জোনে টেবিল নাম্বার আমি কনফার্ম বলতে পারবো না, কিন্তু আমি যেটা শুনলাম যে আমাদের যেমন আমার প্যানেল, যেমন আমার ইন্টারভিউ প্যানেল অল মেল ছিল, ওখানে কিন্তু ওদের 2জন মেল টিচার এবং 2জন ফিমেল টিচার ছিলেন। এবং ইন্টারভিউ শুরু হয়েছে, ইন্টারভিউ প্রসেস চলেছে অ্যাভারেজ 10 থেকে 15 মিনিট। ওখানেও একই রকম ব্যাপার হয়েছে, যে ঢুকেই সরাসরি ডেমোতে চলে যেতে বলেছিলেন যারা ইন্টারভিউ বোর্ডে ছিলেন। কিন্তু এখানে দু একটা কথা প্রত্যেকেই খুব স্পষ্ট করে বলছেন, এটা আমি বিশেষ করে বলছি ইস্টার্ন জোনের ক্ষেত্রে। সেটা হচ্ছে, ঢুকে আপনারা যখন ডেমো দিতে চলেছেন তখন কিন্তু খুব বেশি সময় নষ্ট করাটাকে ওনারা খুব একটা ভালোভাবে নিচ্ছেন না। এটা আমি আমার ভিডিওতেও নিজের অভিজ্ঞতা থেকে বলেছি, এবং যারা হিস্ট্রিতে ছিলেন তাদের কাছ থেকেও আমি এরকমই খবর পেলাম যে অনেকেই বিএডে আমরা যেরকমভাবে শিখে থাকি বা অন্যান্য বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে যে মক ডেমোর ভিডিও আপলোড করা হয়েছে, সেগুলোতে বিভিন্ন ক্ষেত্রেই বলা হয়েছে যে আপনারা ঢুকে বিভিন্ন রকমভাবে আজকের পাঠ, তারপর একক, উপ একক ইত্যাদি ইত্যাদি লিখবেন, তারপরে ভূমিকা দেবেন, তারপরে পূর্বপাঠ বলবেন, তারপরে আজকের পাঠে ঢুকবেন। সত্যি কথা বলতে এত কিছু বলার মতো সময় কিন্তু ওখানে পাওয়া যাচ্ছে না। মানে আপনি এগুলোর পিছনে যত বেশি সময় নষ্ট করবেন, তত বেশি আপনার যে বিষয়বস্তু বলার যে সময়, অ্যাকচুয়াল যে জিনিসগুলো বলাটা প্রয়োজন, সেই বিষয়টা কমে যাচ্ছে। আর 2 নম্বর কথা, এটাও মাথায় রাখতে হবে যে যারা ইন্টারভিউ প্যানেলে বসে আছেন, তারা সারা দিন ধরে, মানে এতগুলো ইন্টারভিউ নেওয়ার সময় ডেমো ক্লাস দেখতে গিয়ে প্রত্যেক ক্ষেত্রেই তারা যদি শোনেন যে আজকের পাঠ, একক, উপ একক এবং তার ভূমিকা, তার পূর্বপাঠ, এইগুলো শুনতে শুনতে কিন্তু ওনাদের মধ্যেও একটা একঘেয়েমি চলে আসছে, এবং সেই একঘেয়েমিটার ইমপ্রেশনটা খুব একটা ভালো বোধহয় হয় না। তো সেই জন্য ওনারা অনেককে সরাসরি বারণ করেছেন যে আপনাকে এত কথা বলার দরকার নেই। কিন্তু এটাও শুনলাম যে দু একজন নাছোড়বান্দার মতো ওনারা হয়তো ভাবছেন যে এগুলো না বললে তো আমার নিয়মকানুন ঠিকমতো মেনে চলা হচ্ছে না, জোর করে বলতে চেয়েছিলেন। তো ওনারা খুব স্ট্রিক্টলি তাদেরকে বারণ করে দিয়েছেন যে আপনি সরাসরি আপনার বিষয়ে ঢুকে পড়ুন এবং যা পড়ানোর আপনি পড়ান। এই গেল হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, আপনারা যখন বোর্ড ওয়ার্ক করবেন, অনেকেই বোর্ডে লিখতে গিয়ে টেনশানে বা ওই পরিস্থিতিতে গিয়ে, বুঝতে পারি সবারই মানসিক অবস্থা কীরকম থাকে, সেক্ষেত্রে বানান ভুল করেছেন, বাঁকা লেখা লিখেছেন। সেখানে ইন্টারভিউয়াররা কিন্তু কয়েকজনকে এরকম কথা বলেছেন যে বানান ভুল মার্ক করেছেন বা আপনার বোর্ডে লেখা এরকম কেন। তো সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে বোর্ড ওয়ার্ক মিনিমাম করলেও চলবে, কিন্তু সেই বোর্ড ওয়ার্কটা যেন কোনো ব্যাড ইমপ্রেশন না ফেলে। মানে বোর্ডটাকে ছুঁয়ে গেলেও যথেষ্ট ডেমো ক্লাসের সময়, কিন্তু সেখানে যদি কোনো বানান ভুল হয় কিংবা সেখানে যদি হ্যান্ডরাইটিং একেবারে মানে পড়ার যোগ্য না হয়, সেটার থেকে আমার মনে হয় বোর্ড ওয়ার্ক খুব সামান্য কিছু করে ছেড়ে দেওয়াটা বেটার হয়। তো এরকম ক্ষেত্রেও আমি জানতে পেরেছি যেখানে বোর্ড ওয়ার্ক নিয়ে ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউয়াররা সতর্ক করেছেন। তারপরে আরেকটা যেটা খবর পেলাম সেটা হচ্ছে, এটা আমি আবার বলছি ইস্টার্ন জোনের কথা বলছি, সেখানে অনেক ক্যান্ডিডেট নাকি প্রাচীন ইতিহাস থেকে, মানে আমি ইতিহাসের স্টুডেন্ট নই, তারপরেও আমি
যেটুকু বুঝেছি বা যেটুকু আমি শুনেছি সেই ভিত্তিতে বলছি যে প্রাচীন ইতিহাস থেকেই নাকি বেশিরভাগ সবাই ডেমো করে গেছিলেন। যেমন ভূমি রাজস্ব ব্যবস্থা বলুন কিংবা ষোড়শ মহাজন পদ, এইগুলো নাকি খুব কমন টপিক মহাবিদ্রোহের কারণ। এবার এইগুলো কমন টপিক হওয়ায় যেটা হচ্ছে, ইন্টারভিউয়াররা একই ধরনের টপিক পেয়ে খুব একটা সন্তুষ্ট হচ্ছেন না এবং ওনারা জিজ্ঞাসা করছেন যে আপনি আর কি টপিক করে এসছেন সেইটা বলুন, কারণ আমরা এই একই ধরনের টপিক শুনতে শুনতে আমরা খুব একঘেয়ে হয়ে যাচ্ছি। তো সেই জন্য আমি বলবো দুটো টপিক রেডি করে যাওয়াটা খুব ভালো, কারণ যদি বাই এনি চান্স আপনার ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার হয় যে ইন্টারভিউয়ার শুনতে চাইছেন না এই টপিকটা, সেক্ষেত্রে আপনার কাছে যেন অন্য আর একটা অপশান থাকে। আমার যিনি বন্ধু ছিলেন উনি ফ্রেঞ্চ রেভলিউশন নিয়ে পড়িয়েছিলেন এবং অনেকটা সময় ধরে তার আগের যারা গেছিলেন তারা যেহেতু একই রকম টপিক পড়াচ্ছিলেন, সেই জন্য শুনলাম যারা ইন্টারভিউ প্যানেলে ছিলেন তারা খুব খুশি হয়েছিলেন যে এবার অন্তত একটা চেঞ্জ কিছু হচ্ছে পড়ানোর ক্ষেত্রে। আর ওকে কোয়েশ্চেন করা হয়েছিল যে ফ্রেঞ্চ রেভলিউশনের পিছনে যে সমস্ত বিদ্বজ্জনরা আছেন তাদের কয়েকজনের নাম, তাদের অবদান, এবং এই ডেমোর ওপরেই সমস্ত রকম কোয়েশ্চেন তাকে করা হয়েছিল। তাছাড়াও ডেমোর বাইরে তাকে কোনো কোয়েশ্চেন করা হয়নি এবং তার স্পেশাল পেপার কি সেটাও জানতে চাওয়া হয়নি। এটা আমি আগের ভিডিওতে মেনশন করতে ভুলে গেছি, যেটা আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমার পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টও কিন্তু আমার কাছ থেকে জানতে চাওয়া হয়নি, ইস্টার্ন জোনের কথা বলছি, যে আমার স্পেশাল পেপার কী ছিল। তো মূলত ইতিহাসে যা যা ডেমো দিয়েছে তার ওপরেই সমস্ত প্রশ্ন করা হয়েছে, উত্তর জানতে চাওয়া হয়েছে। আর যেটা হয়েছে সেটা হচ্ছে সাবজেক্টিভ কোয়েশ্চেন করা হয়েছে, মানে এমন কিছু কোয়েশ্চেন করা হচ্ছে যেগুলোর উত্তর নিজেকে ভেবে নিজের মতামত দিয়ে বলতে হবে। মানে এরকম নয় যে বইতে লেখা আছে একটা অবজেক্টিভলি আমি আনসার দিয়ে দিলাম ধরা বাঁধা, সেরকম করলে কিন্তু হবে না। মানে এমনভাবে প্রশ্নটা ওনারা জিজ্ঞাসা করছেন যেটার উত্তর দিতে গেলে আপনাকে নিজের মতামত জানাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর সাউথ ইস্টার্ন জোনে আমার পরিচিত যিনি ছিলেন উনি বললেন যে ওখানে ইন্টারভিউটা আরেকটু বেশি সময় ধরে হয়েছে, প্রায় 15-20 মিনিট ধরে হয়েছে, এবং ওখানে কিন্তু স্পেশাল পেপার জিজ্ঞাসা করা হচ্ছে। স্পেশাল পেপারের ওপর বেস করে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে এবং ডেমোতে আরও বেশি সময় নেওয়া হচ্ছে। ঠিক আছে, কাজেই আপনারা একটু এই ব্যাপারগুলো মাথায় রেখে ইন্টারভিউ দিতে যাবেন। আর বারবার করে বলছি, বোর্ড ওয়ার্কের দিকে নজর রাখবেন, বোর্ডের ক্লিনলিনেসের দিকে নজর রাখবেন, নিজেদের কথাবার্তার স্মার্টনেস এবং নিজেদের যে কন্টেন্ট সেইটার ওপর অবশ্যই গুরুত্ব দেবেন। কারণ ইন্টারভিউতে যে জিনিসটা দেখা হচ্ছে সেটা হচ্ছে আপনার কনসেপ্ট কতটা, আপনার যে বিষয় সেই বিষয়ের ওপর আপনার গভীরতা বা আপনার ধারণা কতটা। তো সেইটা বোঝার জন্যই কিন্তু ইন্টারভিউ। এখানে কিন্তু এরকম ভাববেন না যে রিটেনে আমরা যেরকম কোয়েশ্চেন আনসার পড়ে গেছিলাম সেই রকম কোয়েশ্চেন আনসার করা হবে, সেটা ইন্টারভিউ করার রীতি নয়, ইন্টারভিউ নেওয়ার রীতি সেটা নয়। আপনার নিজের সাবজেক্টের যে জানার গভীরতা সেটা কতখানি সেটা যাচাই করার জন্যই ওনারা প্রশ্ন করেন এবং সেই রকমভাবেই রেডি হয়ে যাওয়া উচিত। আর একটা কথা বলা, সেটা হচ্ছে এইচএসের সিলেবাসটা খুব ভালো করে দেখে যাবেন। তবে সাউথ ইস্টার্ন জোনে এটাও শুনলাম যে শুধুমাত্র এইচএসের সিলেবাস থেকে কিন্তু হচ্ছে না, ওনাদের প্রশ্ন করা হচ্ছে যে আপনাকে 9-এ পড়াতে হলে আপনি কি পড়ান, বা কোন চ্যাপ্টারটা আপনি পড়িয়েছেন, সেই চ্যাপ্টারটা আপনি কেন পড়াচ্ছেন, কিভাবে পড়িয়েছেন, এগুলো জিজ্ঞাসা করা হচ্ছে। তাছাড়া আরও একটা প্রশ্ন করা হচ্ছে, সেটা হচ্ছে যে ডেমো ক্লাসের টপিক চুজ করা হচ্ছে সেই টপিকটা আপনি কেন চুজ করেছেন সেইটাও কিন্তু প্রশ্ন করা হয়েছে। কাজেই এই এতগুলো দিক যেগুলো আমি বললাম, যেগুলো আমি জানতে পেরেছি, সেইগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম এই কারণেই যাতে এর পরবর্তী ক্ষেত্রে যাদের ইন্টারভিউ আছে তারা যাতে সচেতন থাকতে পারেন। আমাকে সাবজেক্ট ওয়াইজ কোনো কোয়েশ্চেন করবেন না, কারণ যেহেতু ইতিহাস আমার সাবজেক্ট নয়। শুধুমাত্র যারা ইতিহাসে ইন্টারভিউ দিতে যাচ্ছেন আমি তাদের সুবিধার জন্য আমার বন্ধুবান্ধব বা আমার পরিচিতদের কাছ থেকে যেটুকু আমি খবর পেয়েছি সেইটুকুই আপনাদের জানালাম। আশা করি আপনাদের ইন্টারভিউ পরবর্তী ক্ষেত্রে ভালো হবে। আর আরও একটা কথা আমি এখানে মেনশন করতে চাই, অনেক ক্ষেত্রেই এরকম ধারণা হচ্ছে যে ফ্রেশার বা ইন সার্ভিস এদের মধ্যে হয়তো কোনো ডিফারেন্স করা হচ্ছে সময়ের ক্ষেত্রে। সেই সময়ের ক্ষেত্রে কিন্তু আমি নিজের ক্ষেত্রেও দেখেছি বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও যা খবর পাচ্ছি, সময় প্রত্যেককে ইন্টারভিউয়ের ক্ষেত্রে একই রকমভাবে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কাজেই যদি মনে হয় যে আমি ডেমো ক্লাসের সময় ঠিকঠাক পেলাম না বা আমি ঠিকঠাক সময় মতো আমার বিষয়টা ভালো করে পরিষ্কার করতে পারলাম না, তাহলে আমি একটা সাজেশনই দেব,
আগুপিছু যত কি বলবো অপ্রয়োজনীয় বিষয়বস্তু সেগুলোকে ছেঁটে ফেলুন। সেগুলোকে ছেঁটে ফেলে সরাসরি বিষয়ে ঢুকে আপনারা পড়াতে শুরু করুন। কারণ আমরা নিজেরাও খুব ভালো করে জানি অ্যাকচুয়াল ক্লাসরুম সিচুয়েশানে আমরা কিন্তু এই একক উপ একক পূর্বপাঠ হ্যানা-ত্যানা এগুলো আমরা এত মেনটেন করা সম্ভব নয়, আমরা মেনটেন করিও না। যদি তাই করতে হতো তাহলে সারা জীবনের সিলেবাস শেষ করা যাবে না। তো যেটা আপনি প্র্যাকটিক্যালি যেভাবে পড়ান সেইভাবেই পড়ানোর চেষ্টা করুন। খুব বেশি ভান করে বা খুব বেশি নাটকীয়তা এনে পড়ানোর কোনো প্রয়োজন নেই, সেটা কিন্তু ওনাদের কাছে ধরা পড়ে যাচ্ছে। আর একটা ব্যাপার, অনেকেই জানতে চাইছেন যে টিএলএম নিয়ে যেতে হবে কিনা। এবার টিএলএম নিয়ে যাওয়ার বিষয়টা হচ্ছে, প্রথম কথা কেউই টিএলএম নিয়ে যাবেন না। আর 2 নম্বর কথা, আপনি যদি একটু লজিক্যালি ভেবে দেখেন কেউ টিএলএম কেন নিয়ে যাবে? কারণ আমি কটা টপিকের জন্য টিএলএম তৈরি করে নিয়ে যেতে পারবো? একটা দুটো, কিন্তু হতেই পারে সেই দুটো টপিক হয়তো আমার যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের পছন্দ হলো না, তারা হয়তো অন্য কোনো টপিকের ওপর আমাকে বলতে বললেন, ডেমো ক্লাস নিতে বললেন। সেক্ষেত্রে নিশ্চয়ই আমি টিএলএম সঙ্গে সঙ্গে রেডি করে আমার পক্ষে পড়ানো সম্ভবপর নয়। সেই জন্য টিএলএম আপনার এখানে একটাই, সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ড চক ডাস্টার। এর ওপর ভিত্তি করেই, এর ওপর নির্ভর করেই আপনাকে পড়াতে হবে। এর বাইরে আর কোনো টিএলএমের কোনো প্রয়োজন নেই, টিএলএম নিয়ে যাওয়ারও কোনো দরকার নেই। খুব টু দ্য পয়েন্ট স্ট্রেট ফরওয়ার্ডভাবে আপনারা ডেমো ক্লাস দিন, এবং ডেমোর যে টপিকটা আপনারা পড়াচ্ছেন সেটা থেকে সমস্ত রকম প্রশ্নোত্তর আপনারা রেডি করে যাবেন। কারণ আমি যদিও বারবার বলছি যে 11-12 বা আপনাদের স্কুলের যে সিলেবাস সেটাকে ভালো করে দেখে যেতে, কিন্তু এটা ভুলে গেলেও চলবে না যে এমন অনেক টপিক আছে যেটা খুব সাধারণভাবে স্কুলের সিলেবাসেও আছে, আবার সেই একই টপিক অনেক ডিটেলে আমরা কিন্তু মাস্টার্সেও পড়েছি বা গ্র্যাজুয়েশনেও পড়েছি। কাজেই আপনি কিন্তু এটা কখনো আশা করবেন না যে শুধুমাত্র স্কুল লেভেলেই কোয়েশ্চেন করা হবে, যেহেতু আপনি স্কুলের সিলেবাসের কোনো টপিক পড়াচ্ছেন। কাজেই যে ডেমোটা করছেন যে টপিকের ওপর, সেই টপিকটা সম্পর্কে আপনার যেন স্বচ্ছ এবং গভীর ধারণা থাকে, সেইটা মাথায় রেখে ডেমো তৈরি করবেন। এবং এই ডেমো থেকে কী কী কোয়েশ্চেন হতে পারে, কী কী কাউন্টার কোয়েশ্চেন আসতে পারে, সেইগুলো নিজেরাই ভেবেচিন্তে রেডি করে রাখুন যে এই ধরনের প্রশ্ন আপনাদের করা হলে আপনারা কিভাবে তার উত্তর দেবেন। আশা করছি আমার ভিডিওটা সকলের জন্য কিছু হলেও লাভজনক হবে। যদি মনে হয় ভিডিওটা দেখে আপনাদের কোনো রকম উপকার হচ্ছে, অবশ্যই লাইক করবেন, এবং যাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলে সুবিধা হয় তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন। পরবর্তী ক্ষেত্রে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের জন্য অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। কোনো টেনশনের ব্যাপার নেই, কনফিডেন্টলি এবং মাথা ঠান্ডা রেখে ইন্টারভিউ দিন, প্রত্যেকের ইন্টারভিউ খুব ভালো হবে। নমস্কার।